RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খরবায়ু বয় বেগে এই গানটির সম্পূর্ণ পাঠের মাধ্যমে গানের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর খরবায়ু বয় বেগে গানের বিষয়বস্তু তোমাদের কাছে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। এ প্রসঙ্গে বলে রাখি, ক্লাস 4-এর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। খরবায়ু বয় বেগে গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না। বাংলা তথা বিশ্ব সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ এক উজ্জ্বল নক্ষত্র। কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস, গল্প প্রভৃতি ক্ষেত্রে তার অবাধ বিচরণ। এমনকি তিনি অজস্র গান লিখেছেন। রবীন্দ্রনাথের লেখা মোট গানের সংখ্যা 2232টি। তিনি শুধুমাত্র গান লিখেই ক্ষান্ত হননি, তিনি গানের সুরও দিয়েছেন, যা আজীবন আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে। রবীন্দ্রনাথের গানের প্রবল জনপ্রিয়তার কারণ হলো তিনি গানগুলিতে সহজ ভাষা ও ভাবের মাধ্যমে মানব জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিকে ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথের গানগুলি গীতবিতান নামক বইয়ে বিভিন্ন খণ্ডে সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেমনই একটি গান খরবায়ু বয় বেগে আজকে আমাদের পাঠ্য। তোমাদের পাঠ্য বইয়ে এই গানগুলি দেওয়া থাকে এগুলি সুর করে গাওয়ার জন্য এবং এর মর্মার্থ বুঝে সাহিত্যের রস উপলব্ধির জন্য। তো এই গানটি একজন ছাত্রী খালি গলায় গেয়েছে। তোমরা প্রথমে গানটি শুনে নাও যে কিভাবে সুর করে এটি গাইতে হবে, তারপর আমি গানটি প্রতিটি লাইন ধরে ধরে গানের বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ও গুনিয়ে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ও গুনিয়ে নাও খানি বায়ু। শৃঙ্খলে বারবার ছন ছন ঝঙ্কার, নয় এত তরুণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার স্বচ্ছ না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ও গুনিয়ে নাও খানি বাইও। গনি গনি দিন ক্ষণ চঞ্চল করি মন, বলো না চাই কি না চাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায় না বাইরে, যদি মাতে মহাকাল উদ্দাম জটাজট ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হয় না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও। খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ও গুনিয়ে নাও খানি বাইও। এবারে আমি গানের প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ব এবং গানটির বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব।
দেখো তোমাদের পাঠ্য বইতে এই গানের প্রথমেই একটি ছবি দেওয়া রয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি নৌকা মাঝ সমুদ্রে বা মাঝ নদীতে উত্তাল জলরাশির মধ্যে টলমল করছে এবং মাঝি এবং তার সঙ্গী প্রাণপণে চেষ্টা করছে নৌকাটিকে সামলে রাখার। তাই আপাত দৃষ্টিতে গানটি প্রকৃতি বিষয়ক গান মনে হলেও এটি আসলে দেশাত্মবোধক গান। ভয়ঙ্কর প্রাকৃতিক প্রতিকূলতার রূপকে লেখক পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজ সরকারের বিরুদ্ধে সংগ্রামকে ফুটিয়ে তুলেছেন। লেখক আলোচ্য গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের মনে সাহস সঞ্চার করতে চেয়েছেন, যাতে স্বাধীনতা সংগ্রামীরা সমস্ত প্রতিকূলতা জয় করে দেশমাতাকে স্বাধীন করতে পারে। আসলে যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চলছিল তখন বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা তাদের মতন করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সাহিত্যিকেরাও তার ব্যতিক্রম নয়। সাহিত্যিকেরা বা লেখকরা তাদের লেখনীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের মনে সাহস সঞ্চার করতে চেয়েছিলেন। যেমনটি আমরা কাজী নজরুল ইসলামের কবিতায় অহরহ দেখেছি যে কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং স্বাধীনতা সংগ্রামীরা তার কবিতা পড়ে অনুপ্রাণিত হচ্ছে, তারা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আন্দোলনে। ঠিক তেমনি আমরা এই খরবায়ু বয় বেগে গানটির মাধ্যমেও দেখব রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন, যাতে তারা তাদের বিদ্রোহের নৌকো নিয়ে এগিয়ে যেতে পারে, নির্ভয়ে এগিয়ে যেতে পারে এবং দেশকে স্বাধীন করতে পারে। এটি একটি দ্বার্থবোধক গান, অর্থাৎ এই গানটি পড়ে আমরা দুই ধরনের অর্থ উপলব্ধি করতে পারবো। একটা হলো প্রবল প্রাকৃতিক তাণ্ডব, আরেকটা হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। তো কয়েকটা বিষয় তোমরা এই গানটি পড়ার আগে মাথায় রাখবে। এখানে যেটা আমরা খরবায়ু পড়বো সেটা আসলে ইংরেজ সরকারের অত্যাচার, এবং এখানে আমরা যে নাবিক বা মাঝিদের কথা পড়ব তারা আসলে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা, আর যে নৌকার কথা পড়ব সেটা আসলে স্বাধীনতা আন্দোলনের নৌকা। এটা মাথায় রাখবে, তাহলে তোমাদের গানটি বুঝতে সুবিধা হবে। এখানে দেখো রবীন্দ্রনাথ লিখছেন, খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগো নেয়ে নাওখানি বাইও। খরবায়ু হলো প্রবল গতিসম্পন্ন বায়ু বা বলা যেতে পারে ঝড়। তো প্রবল গতিতে ঝড় বইছে, চারিদিক ছায় মেঘে অর্থাৎ চারিদিক মেঘে ছেয়ে গেছে। তাই লেখক বলছেন ওগো নে বা ওগো নাবিক বা ওগো মাঝি নাওখানি বাইও, অর্থাৎ তোমার এই নৌকোখানি তুমি থামিও না, এই নৌকোখানি তুমি বেয়ে চলো। আসলে এই খরবায়ু বা প্রবল ঝড় হলো ইংরেজ সরকারের অত্যাচার, আর মেঘের অন্ধকার হলো পরাধীনতার অন্ধকার। তাই লেখক বলছে যতই অত্যাচার আসুক, যতই পরাধীনতার অন্ধকারে আমাদের দেশ ছেয়ে যাক, তবু হে স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারীরা, হে মাঝিরা, তোমরা তোমাদের নৌকা থামিও না, তোমরা তোমাদের স্বাধীনতা আন্দোলনের নৌকা বেয়ে চলো, আমাদের দেশ স্বাধীন হবেই। নে শব্দের অর্থ হলো নাবিক বা মাঝি এবং নাওখানি শব্দের অর্থ হলো নৌকাটি। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইয়ো। রবীন্দ্রনাথ নিজেই এই গানের কথক হয়েছেন, অর্থাৎ তিনি নিজেই যেন নিজেকে স্বাধীনতা সংগ্রামীদের একজন বলে মনে করছেন। তাই তিনি লিখেছেন যে তুমি কোষে ধরো হাল, অর্থাৎ রবীন্দ্রনাথ তার অন্য এক স্বাধীনতা সংগ্রামী বন্ধুকে বলছে, হে বন্ধু তুমি শক্ত করে হাল ধরো বা নৌকার বৈঠা ধরো। হাল শব্দের অর্থ হলো নৌকা চালাবার জন্য কাঠের দণ্ডবিশেষ। তো রবীন্দ্রনাথ আর এক স্বাধীনতা সংগ্রামী বন্ধুকে বলছে, হে বন্ধু তুমি শক্ত করে নৌকার হাল ধরো, আমি নৌকার পাল তুলে বাঁধছি, আমি তুলে বাঁধি পাল। পাল শব্দের অর্থ হলো বায়ু প্রবাহের শক্তি দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার জন্য নৌকার মাছ তুলে খাটানো মজবুত কাপড়ের পর্দা। তার পরের লাইনে বলা হচ্ছে হাই মারো মারো টান হাইয়ো। এই লাইনটা হলো শ্রমসঙ্গীতের একটা বিশেষ ধরনের তাল। দেখবে তোমাদের বাড়ির আশেপাশে
শ্রমজীবী মানুষেরা যদি অনেকে মিলে গাছ কাটতে আসে, সেক্ষেত্রে মোটা মোটা গাছগুলো যখন তারা দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যায়, তখন দেখবে তারা মুখে নানান ধরনের আওয়াজ করে। সবাই একসাথে যখন টানে তখন বলে হেইও হেইও মারো হেইও, এই ধরনের বিভিন্ন ধরনের গান তারা করে। তো রবীন্দ্রনাথ তারই একটা লাইন এখানে ব্যবহার করেছেন, বলছেন যে হেই মারো মারো টান হাইও। অর্থাৎ রবীন্দ্রনাথ তার সেই সঙ্গীকে বলছেন যে তুমি হেই মারো মারো টান হাইও করে নৌকাটা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাও, এবং আমি হ্যাচকা টান দিয়ে তাড়াতাড়ি করে নৌকার পালটা বেঁধে ফেলছি। তাহলে পরিস্থিতিটা বোঝো, যদি সমুদ্র বা নদীর মাঝখানে যখন নৌকাটা রয়েছে ঠিক তখনই প্রবল গতিতে ঝড় আসে, তাহলে কি হবে? মাঝি এবং তার সঙ্গীরা ভয় পেয়ে যাবে। তো সেখান থেকে তাদের বেঁচে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? তাদের মনে সাহস রাখতে হবে এবং নৌকাটাকে সঠিক পথে চালনা করতে হবে, তাহলেই তারা বেঁচে বাড়ি ফিরতে পারবে। রবীন্দ্রনাথ সেই রূপের সাথেই যেন স্বাধীনতা সংগ্রামকে তুলনা করছেন। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের প্রবল বাধার সম্মুখীন হয়ে, ইংরেজদের প্রবল অত্যাচারের সম্মুখীন হয়ে যেন তাদের স্বাধীনতা সংগ্রামের নৌকোটিকে টলমলো করে ফেলেছে। রবীন্দ্রনাথ তবু আশ্বাস দিচ্ছেন যে হে বন্ধু, আমাদের থেমে থাকলে হবে না, এই স্বাধীনতা সংগ্রামের নৌকো আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে, আমাদের স্বাধীনতার তীরে পৌঁছতেই হবে। এরপরে লেখক লিখেছেন, শৃঙ্খলে বারবার ঝনঝন ঝংকার, নয় এ তো তরণীর ক্রন্দন সংকার। এই জায়গাটা একটু মন দিয়ে বল। দেখো লেখক এখানে কত সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন। যদি নদীর তীরে একটা নৌকোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তাহলে নদীর স্রোতে যখন নৌকোটা টলমলো করে নড়ে ওঠে, তখন সেই শিকলেও কিন্তু ঝনঝন করে আওয়াজ হয়। তো লেখক এখানে এই রূপকের আড়ালে আসলে কি বলতে চাইছেন? যখন স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের হাতে ধরা পড়তো, তখন তাদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, তাদের শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হতো, এবং তারা যখন একটু নড়াচড়া করতো তখন সেই শিকলের ঝনঝন আওয়াজ উঠতো। তাই লেখক এখানে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য, তাদের রক্তে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য বলেছেন যে হে সংগ্রামীগণ, হে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা, তোমাদের যে শৃঙ্খল বা তোমাদের শিকলের যে ঝনঝন শব্দ, সেটা তোমাদের ভয়ের ক্রন্দন বা কান্নার ধ্বনি নয় তো, এটা যেন তোমাদের স্বাধীনতা সংগ্রামের যে তরণী বা স্বাধীনতা সংগ্রামের যে নৌকো, সেই নৌকোর ভয়ের ক্রন্দন ধ্বনি যেন না হয়। এখানে তরণী শব্দের অর্থ হলো নৌকো, কিন্তু স্বাধীনতা সংগ্রামের নৌকোকে বোঝানো হচ্ছে। ক্রন্দন শব্দের অর্থ হলো কান্না এবং শঙ্কা শব্দের অর্থ হলো ভয়। তাই লেখক বলছেন যে শিকলের আওয়াজ যেন ভয়ের কান্নার ধ্বনি না হয়। তার পরের লাইনেই লেখক বলছেন, বন্ধন দুর্বার সহ্য হয় না আর, টলমলো করে আজ তাইও। দেখো, বন্ধন অর্থাৎ বাঁধন বা আবদ্ধ হয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামীরা। দুর্বার, দুর্বার শব্দের অর্থ হচ্ছে যাকে বাধা দেওয়া যায় না, যাকে ভগ্ন করা যায় না, এমন বন্ধনে স্বাধীনতা সংগ্রামীরা আবদ্ধ হয়ে রয়েছে যাকে ভাঙা যায় না। অর্থাৎ ইংরেজরা তাদের উপর এত অত্যাচার করছে, নিপীড়ন করছে, তাদের আবদ্ধ করে রাখছে, তাদের জেলখানায় বন্দি করে রাখছে। তো এই বন্ধন যেন আর সহ্য হয় না স্বাধীনতা সংগ্রামীদের, টলমলো করে আজ তাইও। তাই তো স্বাধীনতা সংগ্রামের যে নৌকো, সেই নৌকো যেন টলমলো করে উঠেছে, সেই নৌকো যেন ইংরেজদের অত্যাচারের সমুদ্রে ডুবে যাবে। তাই লেখক আবারও স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য বলছে, হে বন্ধু, থেমে থাকলে হবে না, হাই মারো মারো টান হাইও। অর্থাৎ আমাদের এই স্বাধীনতা সংগ্রামের নৌকোকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এরপরে লেখক লিখেছেন, গনি গনি দিনক্ষণ চঞ্চল করিমন, বলো না যাই কি না যাই রে। অর্থাৎ দিন গুনে গুনে, এক এক করে দিন গুনে গুনে মনকে আর চঞ্চল করে তুলো না, বলো না যাই কি না যাই রে। অর্থাৎ আজ যাব কাল যাব করে দিন গুনো না তোমরা, এবং মনে মনে বলো না যে যাব না যাব না, যাব না যাব না, এই সংশয় মনে রেখো না। অর্থাৎ মাঝিরা যদি ঝড়ের মুখে পড়ে, বিপদের মুখে পড়ে, তাহলে তো তাদের সেই ঝড়ের
ক্রোধ থেকে বেরিয়ে আসতে হবে, তাদের প্রাণ বাঁচাতে গেলে সেখানে তো বসে থাকলে হবে না। ঠিক তেমনি আমাদের স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করতে গেলে বাড়ি বসে দিন গুনলে চলবে না এবং মনে মনে সংশয় করলে হবে না যে যাব, আমি কি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করব না, ইংরেজরা যদি আমাদের মেরে ফেলে, এই ধরনের সংশয় মনে রাখলে হবে না। তাই লেখক বলছেন যে গনি গনি দিনক্ষণ, অর্থাৎ দিন গুনে গুনে চঞ্চল করি মনকে চঞ্চল করে তুলো না এবং নিজের মনকে বলো না, এমন সংশয়ে ফেলো না যে যাব না, যেতেই হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে যেতেই হবে, সংগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করতেই হবে। তার পরের লাইনে লেখক লিখেছেন, সংশয় পারাবার অন্তরে হব পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। সংশয় শব্দের অর্থ হলো সন্দেহ। তো আমাদের এই মনের সন্দেহ দূর করতে হবে, আমাদের যেতেই হবে, অন্তরে হব পার, অর্থাৎ আমাদের যে হৃদয় বা মনের জোরে আমরা এই স্বাধীনতা সংগ্রামের যে উত্তাল সমুদ্র, ইংরেজ অত্যাচারের যে উত্তাল সমুদ্র, সেই উত্তাল সমুদ্র পার হব, সমস্ত প্রতিবন্ধকতা আমরা জয় করব আমাদের মনের জোরে, অন্তরের জোরে। তাই লেখক এখানে লিখেছেন যে অন্তরে হব পার, উদ্বেগে তাকায়ও না বাইরে, অর্থাৎ অনেক অত্যাচার, অনেক অনাচার তোমাকে সহ্য করতে হবে, তোমার সেগুলো দেখে ভয়ও লাগবে, এ কারণে তুমি উদ্বেগে বা দুশ্চিন্তায় বাইরে তাকিও না, এদিকে ওদিকে তাকিও না, কি হচ্ছে, কতটা অত্যাচার করছে ইংরেজরা, কতটা প্রবল বেগে আমাদের দিকে এগিয়ে আসছে আমাদেরকে মেরে ফেলার জন্য, সেই দুশ্চিন্তা তোমার মনে এনো না। তুমি নিজের মনে জোর রাখো এবং মনে মনে বলো যে আমাদের দেশকে স্বাধীন করতেই হবে, সেই কথা চিন্তা করে তুমি এসো এবং এই হাল ধরো, স্বাধীনতা সংগ্রামের যে নৌকো, সেই নৌকোর হাল ধরো, সেই নৌকোকে আমাদের সংগ্রামের উত্তাল সমুদ্র পার করে স্বাধীনতার তীরে ভিড়াতে হবে। এরপরে লেখক লিখেছেন, যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হয়েও নাকো কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান হাইও। মহাকাল শব্দের অর্থ হলো শিবের রুদ্ররূপ। শিব ঠাকুর স্বভাবের দিক থেকে যেমন শান্ত, তেমনি রেগে গেলে তার ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেন এবং তার প্রলয়ঙ্কর নৃত্যের দ্বারা তিনি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। শিব ঠাকুরের মাথায় যে জটবদ্ধ চুল থাকে, সেই জটবদ্ধ চুল তিনি যখন ভয়ঙ্কর নৃত্য করতে থাকেন, সেই চুলগুলোও যেন উদ্দাম গতিতে নড়তে থাকে। তাই লেখক এখানে বলছে, যদি শিব ঠাকুরের রুদ্র রূপের মতন ভয়ঙ্কর প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, যদি ঝড় ওঠে, আমাদের যে স্বাধীনতা সংগ্রামের নৌকো, সেই সংগ্রামের সমুদ্রে যদি ঝড় ওঠে, আমাদের নৌকো লুণ্ঠিত হতে চায়, উত্তাল ঢেউয়ে যদি আমাদের নৌকো ডুবে যেতে চায়, তাহলে হয়েও না গো কুণ্ঠিত, অর্থাৎ সংকুচিত হয়েও না, ভয় পেয়ে যেও না, তালে তার দিও তাল, অর্থাৎ সেই ভৈরব নৃত্যের সাথে, সেই রুদ্র রূপের সাথে তুমিও তাল দিও, তোমার মনেও সাহস রেখো এবং জয় 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 গান গাইও, অর্থাৎ ভারতবর্ষের জয়গান গেও, ভারতবর্ষের জয়গান, ভারত মাতার জয়গান তোমার মনে সাহস এনে দেবে এবং সেই রুদ্র প্রতিবন্ধকতার বিরুদ্ধে তুমি লড়াই করতে পারবে। হাই মারো মারো টান হাইও, অর্থাৎ গানের শেষে লেখক স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য আবারও বলেছেন, হাই মারো মারো টান হাইও, অর্থাৎ হে স্বাধীনতা সংগ্রামীরা, চলো আমাদের এই স্বাধীনতার সংগ্রামের নৌকোকে আমরা এগিয়ে নিয়ে যাই। যত ঝড় উঠুক, যত তুফান উঠুক, যত ঢেউয়ের প্রতিবন্ধকতা থাক, আমাদের এই দেশকে স্বাধীন করতেই হবে, এই টলমল নৌকোকে আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। তাহলেই আমরা স্বাধীনতার আলোয় আলোকিত হতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা স্বাধীন দেশ উপহার দিতে পারবো। এটাই ছিল খরবায়ু বয় বেগে গানটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গানের বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও। মাঝে মাঝে তোমাদের এই সাহিত্যগুলি বোঝাতে বোঝাতে যেন নিজেই উদ্বুদ্ধ হয়ে উঠি, নিজের গায়ের রক্তই যেন টকবক করে ফুটতে থাকে। এটাই হয়তো সাহিত্যের জোর, এটাই হয়তো কলমের জোর, যে জোরে তখনকার সময়ের স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হয়েছিল, যার জন্য আজকে আমরা একটা স্বাধীন দেশ উপহার পেয়েছি এবং আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।